আপনি কি জানেন বিশ্বের সবথেকে বড় ইনভেস্টর ওয়ারেন বাফেট সাধারণ ইনভেস্টরদের জন্য ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য পরামর্শ দিয়েছিলেন? আর শুধুমাত্র বিদেশেই নয়, ভারতবর্ষে গত 5 বছরে ইন্ডেক্স ফান্ডের ইনভেস্টমেন্ট প্রায় 16 গুণ বেড়েছে। তাহলে প্রশ্ন হলো, যদি ইন্ডেক্স ফান্ড এত ভালো হয়, তাহলে কেন এখনো ভারতের ইনভেস্টমেন্টরা ম্যাক্সিমাম টাকা অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে? ইন্ডেক্স ফান্ড কি সত্যি দীর্ঘমেয়াদে বেশি রিটার্ন দিতে পারে, নাকি এটা শুধুমাত্র একটা ট্রেন্ড? আজকের ভিডিওতে আমরা জানবো ইন্ডেক্স ফান্ড কি, কারা এতে বিনিয়োগ করবেন, পোর্টফোলিওতে কত শতাংশ ইন্ডেক্স ফান্ড রাখা উচিত, অ্যাক্টিভ ফান্ড আর ইন্ডেক্স ফান্ডের মধ্যে কোন ভারসাম্য সব থেকে সঠিক বসবে, এবং ভিডিওর শেষে আমি একটি পোর্টফোলিও অ্যানালাইজ করব, যেই পোর্টফোলিওতে কিন্তু ম্যাক্সিমাম ইনভেস্টররা এটাকে ফলো করে থাকেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ, একজন এমপি সার্টিফাইড এমএফডি, আর আপনারা দেখছেন finsolution.com। এই চ্যানেলে আমি নিয়মিত আলোচনা করি মিউচুয়াল ফান্ড, এসআইপি, পোর্টফোলিও এবং ইনভেস্টমেন্ট রিলেটেড সাবজেক্ট নিয়ে, যাতে আপনি কারেক্ট ডিসিশন নিতে পারেন আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ে। যদি এখনও আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। এর ফলে পরবর্তী যে ইনফরমেশনযুক্ত ভিডিওগুলো আমি আপলোড করব, তার ফার্স্ট নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। সবার প্রথমে আমরা জানবো যে ইন্ডেক্স ফান্ডের জনপ্রিয়তা কেন এত বাড়ছে। ভারতে গত কয়েক বছরে ইন্ডেক্স ফান্ডের জনপ্রিয়তা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। অ্যামফির তথ্য অনুযায়ী 2021 সালে এপ্রিল মাসে ইন্ডেক্স ফান্ডের যে AUM ছিল তা প্রায় 20,426 কোটি টাকা। মাত্র 5 বছরে অর্থাৎ 2026 সালের এপ্রিল মাসে এর পরিমাণ বেড়ে হয়েছে 3,31,000 কোটি টাকা। অর্থাৎ মাত্র 5 বছরে AUM বেড়েছে প্রায় 16 গুণ। এত দ্রুত জনপ্রিয়তা হওয়ার কারণ কি? কারণ বর্তমানে বিনিয়োগকারীরা বুঝতে শিখেছেন যে সবসময় বাজারকে হারানোর থেকে কম খরচে বাজারের সঙ্গে তাল মিলিয়ে চলেই রিটার্ন জেনারেট কিন্তু করা যায়। এবারে আমরা জানবো যে ইন্ডেক্স ফান্ড কি। ইন্ডেক্স ফান্ড হলো একটি প্যাসিভ মিউচুয়াল ফান্ড। এর কাজ খুবই সহজ। আমাদের মার্কেটে যে সমস্ত ইন্ডেক্সগুলো আছে, সেই সমস্ত ইন্ডেক্সগুলোকে অনুসরণ করাই হলো ইন্ডেক্স ফান্ডের মূল উদ্দেশ্য। যেমন ধরুন নিফটি 50, নিফটি 200, নিফটি 500। ধরুন আপনি নিফটি 50 ইন্ডেক্সে ইনভেস্টমেন্ট করেছেন, অর্থাৎ নিফটি 50তে যে 50টি স্টক আছে এবং যে রেশিওতে আছে, নিফটি 50 ইন্ডেক্স ফান্ড ঠিক তাকে অনুসরণ করবে। যে কোনো কোম্পানির সেই ইন্ডেক্সে যত পরিমাণ ওয়েটেজ থাকে, ইন্ডেক্স ফান্ড কিন্তু সেম ওয়েটেজেই কিন্তু অনুসরণ করে চলে। যেমন ধরুন আপনার রিলায়েন্স ইন্ডাস্ট্রির যদি আপনার ওয়েটেজ থাকে ইন্ডেক্সের মধ্যে 10%, তাহলে কিন্তু নিফটি 50 ইন্ডেক্স ফান্ড সে তার পোর্টফোলিওতে রিলায়েন্সের কিন্তু 10% ওয়েটেজ নিয়েই চলবে। আবার ধরুন TCS, উইপ্রো, ইনফোসিস বা HDFC ব্যাংক, এদের যে ওয়েটেজ আছে সেই ওয়েটেজ যদি নিফটিতে চেঞ্জ হয়, ইন্ডেক্স ফান্ড কিন্তু সেও তার যে স্কিম আছে সেই স্কিমে কিন্তু সেই ওয়েটেজকে কিন্তু চেঞ্জ করবে। অর্থাৎ সোজা কথা, ইন্ডেক্স ফান্ড বলতে বোঝাচ্ছে, যদি আমরা নিফটি 50 ইন্ডেক্স ফান্ড নিয়ে দেখি, যে নর্মাল যে নিফটি 50 আছে তারই আপনার হচ্ছে অনুসরণ করে এই ইন্ডেক্স ফান্ডটি তৈরি করা হয়েছে। এবং এই ইন্ডেক্স ফান্ডে যে ফান্ড ম্যানেজার থাকে, তিনি কিন্তু নিজের ইচ্ছা মতো কোনো স্টকের যে ওয়েটেজ সেটা বাড়াতে কমাতে পারেন না, বা ইন্ডেক্সের বাইরে থাকা কোনো স্টককে এন্ট্রিও দিতে পারেন না বা এক্সিটও করাতে পারেন না। ফান্ড শুধু ইন্ডেক্সকেই অনুসরণ করবে। এই কারণেই একে বলা হয় প্যাসিভ ইনভেস্টমেন্ট। এবারে আমি বলবো যে অ্যাক্টিভ ফান্ড এবং প্যাসিভ ফান্ডের মধ্যে পার্থক্য কি আছে। দেখুন, অ্যাক্টিভ ফান্ডের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে যে ফান্ড ম্যানেজার থাকবে তার একটাই উদ্দেশ্য থাকবে যে সে যেন মার্কেটকে হারিয়ে বেশি রিটার্ন আপনাকে জেনারেট করে দিতে পারে। হ্যাঁ, তবে এখানে কি সেবির নিয়ম অনুযায়ী একটা তাকে বেঞ্চমার্ক নিয়ে চলবে। সেই বেঞ্চমার্কের মধ্যে যে সমস্ত স্টকগুলো আছে সে সেই স্টকগুলোকেই চুজ করতে পারবে এবং সেই স্টকগুলোর মধ্যে থেকে ভালো কিছু স্টক চুজ করে
আপনাকে মার্কেটের থেকে বেশি রিটার্ন জেনারেট করে দিতে পারবে, সেটাকেই বলছে অ্যাক্টিভ ফান্ড। আর ইন্ডেক্স ফান্ডে কি হয়, এরকম কোনো হয় না। ইন্ডেক্স ফান্ডের ফান্ড ম্যানেজারের একটাই কাজ, যে ইন্ডেক্সকে ফলো করা। অর্থাৎ নিফটি 50 যদি থাকে, তাহলে সেই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড কি করবে, নিফটি 50-তে যে যতগুলো স্টক আছে জাস্ট তাকে অনুসরণ করবে, সংখ্যার দিক থেকেও এবং ওয়েটেজের দিক থেকেও। কোনো সময় ফান্ড ম্যানেজারের দায়িত্ব থাকবে না বা টার্গেট থাকবে না যে মার্কেটের থেকে বেশি রিটার্ন জেনারেট করার। সে খালি ইন্ডেক্সকে যতটা ক্লোজলি মনিটর করতে পারবেন বা অনুসরণ করতে পারবেন, সেটাই তার কিন্তু একমাত্র কাজ। ধরুন কোনো বছরে যদি নিফটি 50 আপনার 12% রিটার্ন দেয়, তাহলে নিফটি 50 ইন্ডেক্স ফান্ডেরও মেন যে দায়িত্ব হবে যে আপনাকে 12% রিটার্নই জেনারেট করে দেওয়ার। তবে এক্সপেন্স রেশিও এবং ট্র্যাকিং এররের জন্য কিন্তু রিটার্ন কিছুটা কিন্তু আপনার ইন্ডেক্স ফান্ডে কমে যায়। তবে লক্ষ্য একটাই, যে ইন্ডেক্সকে অনুসরণ করে রিটার্ন জেনারেট করার। এখন বড় প্রশ্ন হলো, যদি ইন্ডেক্স ফান্ড মার্কেটকে হারানোর চেষ্টা যদি নাই করে, তাহলে কেন ইনভেস্টররা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন? চলুন আমরা একে একে ইন্ডেক্স ফান্ডের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা একে একে পরপর আলোচনা করি। সবার প্রথম যেটা, সেটা হচ্ছে লো কস্ট। ইন্ডেক্স ফান্ডের সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এখানে কম খরচে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। একটি মিউচুয়াল ফান্ড পরিচালনা করার জন্য বার্ষিক যে একটা খরচা হয়, সেটাকেই বলা হয় এক্সপেন্স রেশিও অথবা TER, অর্থাৎ টোটাল এক্সপেন্স রেশিও। অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হয়, ফান্ড ম্যানেজারের নিজস্ব একটা টিম থাকে এবং সেই রিসার্চ টিম বিভিন্ন আলোচনা করে কি করে না, তারা কিন্তু মার্কেট থেকে যে স্টকগুলো তাদের মনে হবে যে বেশি রিটার্ন জেনারেট করতে পারবে, সেই সমস্ত স্টক কিন্তু তারা এন্ট্রি করায় পোর্টফোলিওতে, এবং যে স্টকগুলোতে মনে হয় যে না ভালো পারফর্ম করতে পারবে না, সেগুলো পোর্টফোলিও থেকে এক্সিট করায়। তো এই যে এক্সিট এন্ট্রি, এটার জন্য কিন্তু সেখানে এক্সপেন্স রেশিও বেড়ে যায়। শুধু এটাও নয়, বড় টিমে থাকার জন্য সেক্ষেত্রেও কিন্তু এক্সপেন্স রেশিও অ্যাক্টিভ ফান্ডে বেড়ে যায়। অন্যদিকে ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে কেবলমাত্র একটি ইন্ডেক্সকেই ফলো করা হয়। এর ফলে এখানে সেরকম রিসার্চের কিছু প্রয়োজন পড়ে না। তার কারণ ইন্ডেক্স যেভাবে কাজ করবে বা যে স্টকগুলো রাখবে, ইন্ডেক্স ফান্ড কিন্তু সেই স্টকগুলোই রাখবে এবং তাকেই অনুসরণ করবে। এর ফলে এখানে কিন্তু খরচা অনেক কম। প্রতি বছর মাত্র 0.5% বা 0.25%-এর যে এক্সপেন্স রেশিওর পার্থক্য তৈরি হয়, এটাও কিন্তু লম্বা টাইমে প্রায় লক্ষ লক্ষ টাকার একটা ডিফারেন্স কিন্তু তৈরি করে ফেলে। অনেক বিশেষজ্ঞর মতে যে আপনার ইন্ডেক্স ফান্ডে যেহেতু এখানে এক্সপেন্স রেশিও কম, তার জন্য কিন্তু এখানে বেশি রিটার্ন জেনারেট করার একটা কিন্তু স্কোপ থাকে। 2 নম্বর যে বৈশিষ্ট্য হলো, সেটা হলো আনসিস্টেমেটিক রিস্ক। আনসিস্টেমেটিক রিস্ক কথাটি অনেকের কাছেই কিন্তু নতুন মনে হতে পারে। সহজভাবে বললে এটা বলা যেতে পারে যে কোনো একটি সেক্টর বা কোনো একটি কোম্পানির উপর যে ইনভেস্টমেন্টের যে একটা রিস্ক চলে আসে, সেটাকেই বলছে আনসিস্টেমেটিক রিস্ক। ধরুন সাপোজ কোনো অ্যাক্টিভ ফান্ডে কোনো ফান্ড ম্যানেজার বা তার টিম মনে করলেন যে আগামী কয়েক বছরে আইটি সেক্টর খুব ভালো রিটার্ন দিতে পারে। তার জন্য হয়তো তিনি ম্যাক্সিমাম এক্সপোজার আইটি সেক্টরে নিয়ে নিলেন। এরপরে দেখা গেল যে তাদের এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু মার্কেট বা আইটি সেভাবে রিটার্ন জেনারেট করতে পারলো না। এর ফলে কি হলো, একটা আনসিস্টেমেটিক রিস্ক কিন্তু চলে এলো। এটাকেই বলছে যে আপনার আনসিস্টেমেটিক রিস্ক। অর্থাৎ অ্যাক্টিভ ফান্ডের ক্ষেত্রে কোনো একটি সেক্টর বা কোনো একটি স্টকের উপর ওভার এক্সপোজার যদি নিয়ে নেওয়া হয়ে থাকে এবং সেই এক্সপোজার নেওয়ার ফলে যদি সেই সেক্টরটি পারফর্ম না করতে পারে, তাহলে কিন্তু একটা রিস্ক চলে আসে। কিন্তু ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে এই রিস্কটা একদমই থাকে না। তার কারণ এখানে কোনোদিনও ফান্ড ম্যানেজার নিজের ইচ্ছা মতো কোনো একটা সেক্টর বা কোনো একটা কোম্পানিকে বেশি এক্সপোজার তিনি রাখতে পারেন না। যেভাবে ইন্ডেক্সে প্রত্যেকটি স্টকের যে ওয়েটেজ থাকবে, ফান্ড ম্যানেজারকে সেম ওয়েটেজেই কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে। অতএব আনসিস্টেমেটিক রিস্ক কিন্তু ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে একবারেই থাকে না। নাম্বার হলো ইন্ডেক্স ফান্ডের বৈশিষ্ট্য, এখানে ফান্ড ম্যানেজারের বায়াসনেস থাকে না। অ্যাক্টিভ ফান্ডের রিটার্ন অনেকটাই ডিপেন্ড করে ফান্ড ম্যানেজারের দক্ষতার উপর। ধরুন ফান্ড ম্যানেজার কোন স্টকটা চুজ করলেন, কি পরিমাণ চুজ করলেন, কখন এন্ট্রি নিলেন এবং কখন এক্সিট নিলেন। যদি ফান্ড ম্যানেজার তার দক্ষতার সঙ্গে ঠিকঠাক স্টক যদি চুজ করতে পারেন বা ঠিকঠাক সময় এন্ট্রি নিতে পারেন বা এক্সিট নিতে পারেন, তাহলে কিন্তু
তার পোর্টফোলিওতে ভালো রিটার্ন জেনারেট করতে পারেন। কিন্তু কোনো কারণে যদি তার ডিসিশন যদি রং হয়, সেক্ষেত্রে দেখা যায় পোর্টফোলিওতে কিন্তু সেইভাবে রিটার্ন জেনারেট করতে পারে না। অর্থাৎ অ্যাক্টিভ ফান্ডের ক্ষেত্রে ফান্ড ম্যানেজারের বায়াস থাকে, কিন্তু ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে সেই বায়াস থাকে না। তার কারণ এখানে ফান্ড ম্যানেজার নিজের ইচ্ছা মতো কোনো স্টক কিনতেও পারেন না, বেচতেও পারেন না, এবং ইচ্ছা মতো বেশি পরিমাণও নিতে পারেন না। ফলে ফান্ড ম্যানেজারের ব্যক্তিগত মত বা বায়াস এখানে কিন্তু থাকে না। এবারে প্রশ্ন হলো যে আপনি আপনার ইন্ডেক্স ফান্ডকে কিভাবে ইনভেস্টমেন্ট করবেন, বা আপনার পোর্টফোলিওতে ইন্ডেক্স ফান্ডের জায়গা কোথায়? এর উত্তর হলো কোর পোর্টফোলিও। এই কোর পোর্টফোলিও কি? আপনার সম্পূর্ণ ইনভেস্টমেন্ট পোর্টফোলিও। এই কোর পোর্টফোলিওর মধ্যে আপনি আপনার যে লং টার্ম যে সমস্ত গোলগুলো আপনার আছে তার জন্য আপনি টাকা ইনভেস্টমেন্ট করবেন, যেমন রিটায়ারমেন্ট প্ল্যানিং, বাচ্চাদের এডুকেশন প্ল্যানিং, বাড়ি কেনার জন্য প্ল্যানিং, বা লং টাইম ওয়েলথ ক্রিয়েশন। এই অংশে ইনভেস্টমেন্ট আপনাকে এমন করা উচিত যেখানে আপনার হচ্ছে একটা ব্যালেন্স পোর্টফোলিও থাকবে এবং আপনার রিস্ক যাতে এখানে কম থাকে। কেন এই কোর পোর্টফোলিওতে ইন্ডেক্স ফান্ড উপযুক্ত? একটা উদাহরণ দিই, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। ধরুন আপনি একটি অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন এবং সেখানে আপনার 60 থেকে 70টি কোম্পানিতে আপনার টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে। এরপর আপনি যখন ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন, ধরুন আপনি ইন্ডেক্সের নিফটি 500 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন। এখানে কি হবে? এখানে আপনার একসঙ্গে 500টা কোম্পানিতে আপনার টাকাটা ইনভেস্টমেন্ট করার সুযোগ থাকছে। এর ফলে ডাইভার্সিফিকেশনটা অনেক বেশি হচ্ছে এবং একটা ফান্ডের মাধ্যমে আপনি ভারতবর্ষের সমস্ত সেক্টরগুলোর স্টক কিন্তু আপনি প্রায় অ্যাকুমুলেট করতে পারছেন। এই কারণেই অনেক ফাইন্যান্সিয়াল প্ল্যানার মনে করেন লং টাইমের কোর পোর্টফোলিও তৈরি করার জন্য ব্রড মার্কেট ইন্ডেক্স ফান্ড একটা থাকা খুবই জরুরি। আপনি যখন কোর পোর্টফোলিও তৈরি করবেন, সেক্ষেত্রে সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ হলো সেটা হলো থ্রু এসআইপি এই পোর্টফোলিওটা তৈরি করা। এসআইপি মানে আপনারা জানেন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এসআইপির মাধ্যমে আপনি একটি নির্দিষ্ট টাকা প্রতি মাসে নিয়মিতভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন। এর ফলে রেগুলার ইনভেস্টমেন্টের যে অভ্যাস সেটা তৈরি হয়। প্রত্যেক মাসে অল্প অল্প ইউনিট অ্যাকুমুলেট করা হয় এবং মার্কেটের যে রুপি কস্ট এভারেজিং সেটা খুব ভালো পাওয়া যায়। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হলো যে কম্পাউন্ডিং এর বেনিফিট কিন্তু আপনার এসআইপির ক্ষেত্রে সব থেকে বেশি পাওয়া যায়। আর লং টাইমের ক্ষেত্রে যদি আপনি 15, 20 বা 25 বছরের জন্য কোনো এসআইপি নেন এবং থ্রু ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করেন, তাহলে কিন্তু লং টাইমে একটা বড় কর্পাস কিন্তু আপনি অতি সহজেই তৈরি করে নিতে পারবেন। আমরা এতক্ষণে জানলাম যে কোর পোর্টফোলিও কি। এবারে আমরা জানবো স্যাটেলাইট পোর্টফোলিও কি। কেবলমাত্র শুধু কোর পোর্টফোলিও থাকলেই হবে না। যদি আপনি ভবিষ্যতে আরো বেশি রিটার্ন জেনারেট করতে চান অথবা মার্কেটের বিভিন্ন যে সেক্টর, বিভিন্ন যে থিম সেগুলোকে কাজে লাগাতে চান, তাহলে কিন্তু আপনাকে কোর পোর্টফোলিওর সঙ্গে সঙ্গে একটা স্যাটেলাইট পোর্টফোলিও কিন্তু আপনাকে তৈরি করতে হবে। সহজভাবে স্যাটেলাইট পোর্টফোলিও বললে এটা বলা যেতে পারে যে এই পোর্টফোলিও এমন একটি পোর্টফোলিও যেখানে আপনার বিভিন্ন থিম বা সেক্টরে আপনি ইনভেস্টমেন্ট করে আপনার রিটার্ন কিছুটা আপনি বাড়িয়ে নিতে পারেন। অর্থাৎ কোর পোর্টফোলিও হলো আপনার পোর্টফোলিওর ফাউন্ডেশন এবং স্যাটেলাইট পোর্টফোলিও হলো আপনার গ্রোথ মেশিন। তবে একটা কথা মনে রাখবেন, স্যাটেলাইট পোর্টফোলিও কোনোদিনও কিন্তু আপনার কোর পোর্টফোলিওর অল্টারনেটিভ নয়। এটি শুধুমাত্র আপনার কিছু রিটার্ন বাড়িয়ে নেওয়ার জন্য একটা পোর্টফোলিও। শুধুমাত্র এটা এক্সট্রা একটা রিটার্ন জেনারেট করার জন্য কিন্তু এটা কাজে লাগানো হয়। এবারে আমরা জানবো যে এই স্যাটেলাইট পোর্টফোলিওকে কাজে লাগিয়ে কিভাবে আপনি আপনার রিটার্ন বাড়িয়ে নিতে পারেন। আজকের দিনে শুধুমাত্র যে নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করলে হবে তা কিন্তু নয়। বর্তমানে কিন্তু অনেক ইন্ডেক্স ফান্ড আছে যেখানে বিভিন্ন প্রকার সেক্টর এবং থিমেটিক হিসাবে কাজ করে থাকে। সেটা ব্যাংকিং সেক্টর হতে পারে, সেটা আইটি সেক্টরের ইন্ডেক্স ফান্ড হতে পারে, সেটা আপনার অটো ইন্ডেক্স ফান্ড হতে পারে, সেটা আপনার হচ্ছে ফার্মা ইন্ডেক্স ফান্ড হতে পারে। এরকম অনেক ইন্ডেক্স ফান্ড কিন্তু সেক্টর ওয়াইজ কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে। ধরুন আপনি মনে করলেন যে আগামী 5 বছরে ম্যানুফ্যাকচারিং যে ইউনিট সেটা ভালো পারফর্ম করবে,
সেক্ষেত্রে কিন্তু আপনি ম্যানুফ্যাকচারিং যে ইন্ডেক্স ফান্ড আছে সেখানে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, এবং এই ইনভেস্টমেন্টটা কিন্তু আপনার স্যাটেলাইট পোর্টফোলিওতে সঙ্গে কাউন্ট হবে। তবে একটা কথা মনে রাখবেন, এই টাইপের স্যাটেলাইট পোর্টফোলিওতে যে আপনারা থিমেটিক বা ধরুন সেক্টর ওরিয়েন্টেড ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন, এর রিস্ক কিন্তু অনেক বেশি। অর্থাৎ নর্মাল যে আমরা কোর পোর্টফোলিও তৈরি করেছিলাম সেই সমস্ত ইন্ডেক্সের থেকে কিন্তু এর রিস্ক অনেক বেশি। এই জন্য আপনার টোটাল যে পোর্টফোলিও আছে তার কিন্তু কিছু পার্সেন্টেজই আপনাকে স্যাটেলাইট পোর্টফোলিওর মধ্যে আনতে হবে। ম্যাক্সিমাম কিন্তু আপনার কোর পোর্টফোলিওর মধ্যেই ইনভেস্টমেন্ট থাকে। সেটা আপনি আপনার রিস্ক অনুযায়ী আপনি 10%, 20%, 30% আপনি কিন্তু অ্যাড করতে পারেন। অনেকেই প্রশ্ন করেন যে স্যাটেলাইট পোর্টফোলিওর ক্ষেত্রে কি লামসাম ইনভেস্টমেন্ট করব না এসআইপি থ্রুতে করব। দেখুন, এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। যদি আপনার প্ল্যানিং থাকে যে আমি প্রত্যেক মাসে অল্প অল্প করে আমি টাকা রাখতে পারবো, বা আমার ক্যাপাসিটি আছে একসঙ্গে বেশি টাকা দিতে পারবো না, আমার ক্যাপাসিটি নেই, তো সেক্ষেত্রে আপনি অল্প অল্প করে প্রত্যেক মাসে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। এবং আপনি যদি মনে করেন যে না, আপনি মার্কেটের যে ওঠানামা সেটার বেনিফিট আপনি নিতে চান, তাহলে কিন্তু আপনি থ্রু এসআইপিতে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। আর ধরুন আপনার লামসাম কিছু অ্যামাউন্ট আছে এবং সেই টাকাটা আপনি একটা লং টাইমের জন্য রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়ান টাইমেও কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, এবং সেই ইনভেস্টমেন্ট আপনি স্যাটেলাইট যে আপনার পোর্টফোলিও আছে তাতে কিন্তু ইনক্লুড করতে পারেন। এবার আপনাদেরকে একটি নতুন বিষয় সম্পর্কে বলবো, সেটা হচ্ছে স্মার্ট বিটা ইন্ডেক্স ফান্ড। এই স্মার্ট বিটা ইন্ডেক্স ফান্ডটা কি? নামটা একটু জটিল মনে হলেও ধারণাটা কিন্তু খুবই সিম্পল। সাধারণ ইনভেস্ট ফান্ড কি করে, যে মার্কেট যে ক্যাপিটালাইজেশন সেটাকে অনুসরণ করে ইনভেস্টমেন্ট করে, কিন্তু স্মার্ট বিটা ইন্ডেক্স ফান্ড কিছু রুলস বা ইনভেস্টমেন্ট ফ্যাক্টরকে অনুসরণ করে, অর্থাৎ এটি সম্পূর্ণ একটি রুল বেসড ইনভেস্টমেন্ট। এবার প্রশ্ন হলো, যেহেতু আমি বললাম যে স্মার্ট বিটা ইন্ডেক্স ফান্ড একটা নির্দিষ্ট ইনভেস্টমেন্ট ফ্যাক্টরকে ডিপেন্ড করে, তাহলে এই ইনভেস্টমেন্ট ফ্যাক্টরটা কি? লং টার্ম রিসার্চ করে দেখা গেছে যে কিছু কিছু ফান্ড তাদের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের জন্য কিন্তু আদার সমস্ত যে ফান্ডগুলো আছে তার থেকে বেশি রিটার্ন জেনারেট করার ক্ষমতা রাখে। এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলোকেই বলা হয় ইনভেস্টমেন্ট ফ্যাক্টর। এর মধ্যে সব থেকে জনপ্রিয় যে ফ্যাক্টরটি সেটি হলো মোমেন্টাম। এই মোমেন্টাম ফান্ড কি? এখানে কি হয়, যে কোম্পানিগুলো কন্টিনিউ ভালো পারফরমেন্স করে যাচ্ছে সেই সমস্ত কোম্পানিগুলোতেই কিন্তু আপনার ইনভেস্টমেন্ট করা হয়, এবং সেই কোম্পানিগুলোতেই কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়। যেমন ফ্যাক্টর আছে ভ্যালু ফ্যাক্টর। ভ্যালু ফ্যাক্টরটা কি? যে কোম্পানিগুলো আজকের দিনে প্রাইস কিন্তু কম, অথচ অ্যাকচুয়াল প্রাইস এর থেকে অনেক বেশি হওয়া উচিত, কোনো কারণে কিন্তু তাদেরকে হয়তো আন্ডার ভ্যালুতে পাওয়া যাচ্ছে, তো সেই সমস্ত কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট যখন করা হয় সেটা ভ্যালু ফ্যাক্টরের আন্ডারে পড়ে। ফ্যাক্টরের মধ্যে কোয়ালিটিও একটা ফ্যাক্টর আছে। এখানে কি করা হয়, যে সমস্ত কোম্পানিগুলো ধরুন অনবরত ভালো রিটার্ন দিচ্ছে, তাদের ঋণের পরিমাণ কম আছে, প্রফিট যথেষ্ট ভালো এবং ফাইন্যান্সিয়াল স্ট্রং, সেই সমস্ত কোম্পানিগুলোকে বলা হচ্ছে কোয়ালিটি। সেই সমস্ত কোম্পানিগুলোতে যখন ইনভেস্টমেন্ট করা হয় সেটাকে কোয়ালিটি ফ্যাক্টরের আন্ডারে ফেলা হয়। ইনভেস্টমেন্ট ফ্যাক্টরের মধ্যে লো ভোলাটিলিটি আছে। লো ভোলাটিলিটি বলতে কি বোঝাচ্ছে, যে সমস্ত কোম্পানিগুলো অত বেশি ভোলাটাইল হয় না, অর্থাৎ মার্কেট উঠলে পড়লে অত বেশি আপ ডাউন হয় না, ফ্র্যাকচুয়েশন কম, সেগুলোকে বলা হচ্ছে লো ভোলাটিলিটি। তো এই মুহূর্তে কিন্তু লো ভোলাটিলিটি যুক্ত ইন্ডেক্স ফান্ড কিন্তু বাজারে মজুদ আছে। এখন আবার আলফা ফ্যাক্টর বেরিয়ে গেছে। নর্মালি আলফা বলতে আমরা কি বুঝি, যে ইন্ডেক্স ফান্ডের থেকে বেশি রিটার্ন যেটা দেওয়া হয় সেটাকে আলফা বলে। মানে ধরুন আপনার নিফটি 50 ইন্ডেক্স ফান্ড হয়তো আপনাকে রিটার্ন দিল 12%, কিন্তু আপনার অন্য কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে সেই রিটার্নটা 12%-এর জায়গায় 13% হলো, অর্থাৎ 1% আলফা জেনারেট হলো। তো এই কনসেপ্টকে কাজে লাগিয়েই আলফা ফ্যাক্টর কিন্তু ইন্ডেক্স ফান্ড চলে আসছে, যেখানে ওই ইন্ডেক্সের মধ্যেই যে ফান্ডগুলোর আলফা জেনারেট করার ক্ষমতা বেশি আছে সেগুলোতেই কিন্তু চুজ করা হয় এবং আপনার টাকা ইনভেস্টমেন্ট করা। এই স্মার্ট বিটা ফান্ডের সুবিধা কি আছে? দেখুন, অনেক ফান্ড ম্যানেজার কিন্তু এই স্মার্ট বিটা কনসেপ্টকে কাজে লাগিয়েই কিন্তু মার্কেট থেকে স্টক তারা কিন্তু তোলে। কিন্তু স্মার্ট বিটা ফান্ডের সব থেকে বড় যে সুবিধাগুলো হলো সেগুলো হলো, এটি সম্পূর্ণ রুল বেসড। ফান্ড ম্যানেজারের ব্যক্তিগত মতামতের উপরে এটা ডিপেন্ড করে না। এক্সপেন্স রেশিও তুলনামূলকভাবে অনেক কম এবং দীর্ঘ মেয়াদে অর্থাৎ লং টাইমে
একটা কিন্তু ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি মেনটেন করা যায়। এবং বর্তমান বাজারে আপনি এখানে সিঙ্গেল ফ্যাক্টর এবং মাল্টিপল ফ্যাক্টরের আপনি স্মার্ট বিটা ফান্ডে কিন্তু অ্যাভেলেবেল আছে। এবং সিঙ্গেল ফ্যাক্টর যে ইন্ডেক্স ফান্ড সেগুলো তো আগেই আপনাদেরকে বললাম, যেমন আলফাও চলে এলো, একটা মোমেন্টাম চলে এলো, ভ্যালু চলে এলো, লো ভোলাটিলিটি চলে এলো। আর মাল্টি ফ্যাক্টর ইন্ডেক্স ফান্ড বলতে যেটা বোঝাচ্ছে, সেখানে কি হয়, এই সমস্ত গুলোকেই কিন্তু একসঙ্গে নিয়ে মার্কেট থেকে স্টক পিক আপ করা হয়। অর্থাৎ যেখানে লো ভোলাটিলিটি, আপনার আলফা, মোমেন্টাম সবগুলোই থাকবে এবং সেইগুলোকে একসঙ্গে কাজে লাগিয়ে আপনার কিন্তু স্টক তোলা হয়। এবার আমি আপনাদেরকে বলবো যে অ্যাসেট অ্যালোকেশন। দেখুন, শুধুমাত্র ইন্ডেক্সের ইকুইটি ফান্ড দিয়ে কিন্তু আপনি আপনার পোর্টফোলিও তৈরি করবেন না এবং সেটা করা উচিত নয়। অবশ্যই আপনাকে কিন্তু সেখানে একটা অ্যাসেট অ্যালোকেশন করতে হবে। অর্থাৎ ইন্ডেক্স ফান্ডের মধ্যেও কিন্তু যে খালি ইকুইটি ইন্ডেক্স ফান্ড আছে তা কিন্তু নয়। বাজারে আপনি এটা ছাড়াও আপনি ডেট ইন্ডেক্স ফান্ড পাবেন, তার সঙ্গে সঙ্গে আপনি হচ্ছে গোল্ড এবং সিলভারের আপনি ফান্ড পাবেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি চাইলে ইন্টারন্যাশনাল ফান্ডও কিন্তু আপনি পাবেন। অতএব এই চারটা ক্যাটাগরিকে অ্যাড করেই কিন্তু আপনাকে একটা ব্যালেন্স পোর্টফোলিও কিন্তু আপনাকে বানাতে হবে। খালি যদি ইকুইটি দিয়ে আপনি পোর্টফোলিও বানান, সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কেট যখন পড়বে বা যখন কোনো ইভেন্ট হবে তখন কিন্তু আপনার পুরো পোর্টফোলিওর উপরে তার এফেক্ট আসবে। ওই জন্য যখনই আপনি কোনো পোর্টফোলিও বানাবেন, অ্যাসেট অ্যালোকেশনের কথা মাথায় রেখে এবং সব অ্যাসেটকে নিয়ে আপনি কিন্তু আপনার পোর্টফোলিও বানাবেন। হ্যাঁ, তবে অবশ্যই আপনি সেখানে আপনি কত দিনের জন্য ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন, কতটা রিস্ক আপনি নিতে চাইবেন বা আপনার গোল কি আছে, এইগুলো কিন্তু আপনাকে কনসিডার করেই কিন্তু আপনাকে একটি ভালো পোর্টফোলিও থ্রু অ্যাসেট অ্যালোকেশন বানাতে হবে। এখনো পর্যন্ত আমরা ইকুইটি যে ইন্ডেক্স ফান্ড তার সম্বন্ধে বললাম, কিন্তু একটা সফল পোর্টফোলিও বানাতে গেলে খালি কি ইকুইটি ফান্ড রাখলেই হবে? উত্তর হচ্ছে না। একটি শক্তিশালী পোর্টফোলিও বানাতে গেলে আপনাকে কিন্তু আপনার পোর্টফোলিওতে অ্যাসেট অ্যালোকেশন কিন্তু করতে হবে। আপনার যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু বিভিন্ন অ্যাসেটে আপনাকে ভাগ করে নিতে হবে, যেমন ইকুইটি, ডেট, গোল্ড, সিলভার, ইন্টারন্যাশনাল ফান্ড ইত্যাদি। কারণ প্রতিটি অ্যাসেট কিন্তু সবসময় একই রকম রিটার্ন জেনারেট করতে পারে না। কোনো বছর হয়তো দেখবেন ইকুইটি ভালো রিটার্ন দিয়েছে, কোনো বছর গোল্ড ভালো রিটার্ন দিয়েছে, কোনো বছর ইন্টারন্যাশনাল ফান্ড ভালো রিটার্ন দিয়েছে বা কোনো বছর ডেট ভালো রিটার্ন দিয়েছে। ওই জন্য আপনি যখনই পোর্টফোলিও বানাবেন অতি অবশ্যই যেন থ্রু অ্যাসেট অ্যালোকেশনে আপনি পোর্টফোলিওটা বানান এবং আপনি আপনার রিস্ক অ্যাপেটাইট কি আছে, আপনি কত দিন ইনভেস্টমেন্ট করে থাকবেন বা আপনার লং টাইম গোল কি আছে, তার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনি আপনার অ্যাসেট অ্যালোকেশন তৈরি করবেন। আর সেই অ্যাসেট অ্যালোকেশনের মধ্যে আপনি আপনার প্রয়োজন মতো বিভিন্ন যে অ্যাসেট আছে সেগুলোকে কিন্তু কনসিডার করবেন। এবারে আমি আপনাকে বলবো যে কিভাবে আপনি খালি ইন্ডেক্স ফান্ড দিয়েই একটা ভালো অ্যাসেট অ্যালোকেশন করে আপনি পোর্টফোলিও বানাতে পারেন। কারণ বর্তমানে অনেক ইন্ডেক্স ফান্ড এবং ফান্ড অফ ফান্ড অ্যাভেলেবেল আছে মার্কেটে, যেগুলোকে কিন্তু আপনি কনসিডার করতে পারেন। যেমন ধরুন ইকুইটি ইন্ডেক্স ফান্ড আছে, গভর্নমেন্ট সিকিউরিটির ইন্ডেক্স ফান্ড আছে, টার্গেট ম্যাচুরিটি ডেট ফান্ড আছে, গোল্ড ইটিএফ ফান্ড অফ ফান্ড আছে, সিলভার ইটিএফ ফান্ড অফ ফান্ড আছে এবং ইন্টারন্যাশনাল ইন্ডেক্স ফান্ড আছে। এই সমস্ত ফান্ডগুলো নিয়ে আপনি আপনার কতটা রিস্ক অ্যাপেটাইট আছে এবং আপনি কত দিনের জন্য ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন বা আপনার কি গোল আছে, আপনি কিন্তু সুন্দরভাবে একটা রেশিও মেনটেন করে একটা স্ট্রং পোর্টফোলিও আপনি বানাতে পারেন। তবে সবসময় মনে রাখবেন যে ইকুইটি যেন 100% না থাকে। যত আপনার বয়স বাড়তে থাকবে আপনি ইকুইটির পজিশন কমিয়ে আপনি কিন্তু ডেটের পোর্শন আপনি কিন্তু বাড়াতে পারেন। আর যদি পারেন আপনি আপনার পোর্টফোলিওতে 10 থেকে 20% আপনি গোল্ড বা সিলভার অর্থাৎ কমোডিটি রিলেটেড যে ফান্ডগুলো আছে সেগুলো নিতে পারেন। ইন্টারন্যাশনাল ফান্ডও আপনি 10 থেকে 15% আপনি এক্সপোজার রাখতে পারেন। আর ডেট আর ইকুইটির যে পোর্শন সেটা আপনি আপনার বয়স অনুপাতে আপনি কিন্তু ইকুইটি আর ডেটের একটা সামঞ্জস্য রেখে একটা স্ট্রং পোর্টফোলিও খুব সহজেই কিন্তু আপনি বানাতে পারবেন। তবে আরেকটা কথা, যখনই আপনি এই সমস্ত পোর্টফোলিও বানাবেন অতি অবশ্যই ভালো করে স্টাডি করবেন, রিসার্চ করবেন, তারপরেই বানাবেন। অথবা আপনার কোনো পরিচিত ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে তারপরেই কিন্তু পোর্টফোলিও বানাবেন। এখন পর্যন্ত এই ভিডিওতে আমরা জানলাম ইন্ডেক্স ফান্ড কি, কেন ইন্ডেক্স ফান্ড এত জনপ্রিয়, কোর পোর্টফোলিও এবং স্যাটেলাইট পোর্টফোলিও কি, স্মার্ট বিটা ইন্ডেক্স ফান্ড কাকে বলে
এবং অ্যাসেট অ্যালোকেশনের গুরুত্ব কি। এবার একটা প্রশ্ন হলো যে ইন্ডেক্স ফান্ড আর ইটিএফ এর মধ্যে পার্থক্য কি। এটা কিন্তু অনেকেই করে থাকেন এই প্রশ্নটা, এবং এটা কিন্তু অনেকেই এর যে একটা পার্থক্য আছে অনেকে বুঝতে পারেন না, গুলিয়ে ফেলেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে ইটিএফ এবং ইন্ডেক্স ফান্ডের মূল পার্থক্য কি আছে এটা আমি আপনাদেরকে পরিষ্কার করে দিচ্ছি। প্রথমেই জেনে রাখুন যে ইন্ডেক্স ফান্ড এবং ইটিএফ এই দুটোই কিন্তু প্যাসিভ ফান্ড, এবং এই দুটো ফান্ডেরই বৈশিষ্ট্য হলো যে ইন্ডেক্সকে অনুসরণ করা এবং ইন্ডেক্সের যে রিটার্ন সেই রিটার্নটাই যাতে জেনারেট করতে পারে, এটাই কিন্তু এর মূল উদ্দেশ্য। শুধুমাত্র ইনভেস্টমেন্টের পদ্ধতিতে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, সেটাই আমি আপনাদেরকে জানাবো। সবার প্রথমে জানাবো যে ইটিএফ কিভাবে কাজ করে। দেখুন, ইটিএফ কথার অর্থ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। অর্থাৎ ইটিএফ এ আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনার একটা ডিমেট অ্যাকাউন্ট থাকতে হবে এবং একটা ট্রেডিং অ্যাকাউন্ট থাকতে হবে। যেভাবে আমরা স্টক মার্কেট থেকে স্টক পিক করি ঠিক একই পদ্ধতিতে কিন্তু আপনি ইটিএফ কে স্টক মার্কেট থেকে কিন্তু আপনি কিনতে পারবেন। যেমন স্টক মার্কেটের টাইমিং থাকে আপনার 9টা 15 থেকে 3টা 50 পর্যন্ত, সেই সময়ের মধ্যেই আপনি যেমন স্টক আপনি পিক করতে পারেন, ইকুয়ালি কিন্তু আপনার ইটিএফ এ ইনভেস্টমেন্ট করতে গেলেও আপনাকে ওই টাইমের মধ্যেই আপনাকে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে। এটা মনে রাখবেন, ইটিএফ এর দাম সবসময় কিন্তু তার ন্যাবের সমান নাও হতে পারে। যদি কোনো ইটিএফ ফান্ডের লেনদেনের পরিমাণ বা লিকুইডিটি যদি কম থাকে তাহলে কিন্তু সেই ইটিএফ এর প্রাইস ন্যাবের থেকে কিন্তু আলাদা হবে। এবারে আমরা জানবো যে ইন্ডেক্স ফান্ড কিভাবে কাজ করে। দেখুন, ইন্ডেক্স ফান্ডের জন্য আপনার কিন্তু ডিমেট অ্যাকাউন্ট বা আপনার ট্রেডিং অ্যাকাউন্টের প্রয়োজন হয় না, এবং এই ইন্ডেক্স ফান্ড থ্রু মিউচুয়াল ফান্ড আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং এখানে কি হয়, এখানে ডে এন্ডে যে ন্যাপটা আসে সেই ন্যাপটাই কিন্তু আপনার ফান্ডের ইন্ডেক্স ফান্ডে শো করে। অর্থাৎ আপনি 10টার সময় পারচেস করুন কি আপনি 2:30টার সময় পারচেস করুন, আপনার ন্যাপ কিন্তু আপনার ডে এন্ডে যে ন্যাপটা হবে সেটাই কিন্তু আপনাকে শো করবে। এবং এক্ষেত্রে কিন্তু আপনি যে ইনভেস্টমেন্ট করবেন তার টাইমিং হচ্ছে আপনার বিকাল 3টে পর্যন্ত। অর্থাৎ 3টার মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে সেই দিনের যে ন্যাপ সেটা আপনি পাবেন। সবচেয়ে বড় সুবিধা হলো যে ইন্ডেক্স ফান্ডে আপনি খুব সহজেই কিন্তু এসআইপিতে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এই জন্যেই নিউ ইনভেস্টার এবং লং টার্ম ইনভেস্টারদের ক্ষেত্রে ইনভেস্ট ফান্ড কিন্তু খুবই পপুলার। তাহলে এবারে প্রশ্ন হলো যে আপনি কোনটা বেছে নেবেন। দেখুন, যদি আপনি নিয়মিত ইনভেস্টমেন্ট করতে চান এবং সহজভাবে ইনভেস্টমেন্ট করতে চান তার জন্য কিন্তু আপনার ইন্ডেক্স ফান্ড হচ্ছে সব থেকে ভালো। অন্যদিকে যদি আপনার ডিমেট অ্যাকাউন্ট থাকে, ট্রেডিং অ্যাকাউন্ট থাকে এবং আপনি প্রত্যেক দিনের যে আপনার ট্রেডিং এর যে বেনিফিট সেই বেনিফিটটা যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আপনি থ্রু ইটিএফ আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। তার কারণ ইটিএফ এ কি হয়, যে মুহূর্তে আপনি পারচেস করবেন সেই মুহূর্তের কিন্তু ন্যাব আপনি পেয়ে যাবেন। মনে রাখবেন, উভয়ের উদ্দেশ্যই কিন্তু একই, প্যাসিভ ইনভেস্টমেন্ট। এবারে আপনি আপনার সুবিধা মতো আপনি কিন্তু এই দুটো অপশনের মধ্যে কোনো একটা অপশন কিন্তু আপনি চুজ করতে পারেন। এবারে আপনাকে আমি বলবো যে একটা ভালো পোর্টফোলিও কেমন হওয়া উচিত। দেখুন, অনেকেই মনে করেন আমি শুধু অ্যাক্টিভ ফান্ডেই ইনভেস্টমেন্ট করব, এবং দেখাও গেছে আমাদের ভারতবর্ষে অ্যাক্টিভ ফান্ডের ইনভেস্টরের সংখ্যা কিন্তু অনেক বেশি। তবে বর্তমানে আবার অনেকে মনে করেন যে আমি ইন্ডেক্স ফান্ডেই ইনভেস্টমেন্ট করব, এবং এই চিন্তাধারাটা যত দিন যাচ্ছে বাড়ছে। আমি বলবো এই দুটোই কিন্তু সঠিক নয়। তার কারণ পুরোটাই অ্যাক্টিভ ফান্ডে বা পুরোটাই ইন্ডেক্স ফান্ডে এটা ঠিক নয়। আপনার পোর্টফোলিও আপনি একটা এমনভাবে বানাবেন যেখানে কিছু অ্যাক্টিভ ফান্ডও থাকবে এবং কিছু ইন্ডেক্স ফান্ডও থাকবে। এর ফলে কি হবে, আপনার একটা স্ট্রং পোর্টফোলিও আপনি তৈরি করতে পারবেন। দেখুন, ইন্ডেক্স ফান্ডে যেমন এক্সপেন্স রেশিও কম, সেরকম কিন্তু ইন্ডেক্স ফান্ডের সব থেকে বড় সমস্যা হলো মার্কেট যদি ভালো রিটার্ন দিতে পারে সেই আলফা জেনারেট করার ক্ষমতা কিন্তু বেশি নেই, যেই ক্ষমতাটা কিন্তু অ্যাক্টিভ ফান্ডে আছে। অর্থাৎ ধরুন, যাদের এক্সপেকটেশন অনেক বেশি বা লং টার্ম যারা ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য দেখা গেছে যে ইন্ডেক্স ফান্ডের থেকে একটু যদি রিস্ক নেওয়া যায় তো অ্যাক্টিভ ফান্ড কিন্তু ভালো রিটার্ন জেনারেট করতে পেরেছে। এই জন্যে আমি বলবো যে আপনার পোর্টফোলিওতে দুটোরই কিন্তু মিক্সচার হওয়া উচিত। অর্থাৎ যেমন কিছু ভালো অ্যাক্টিভ ফান্ড থাকা উচিত, অবশ্যই অ্যাক্টিভ ফান্ড চুজ করার সময় অনেক প্যারামিটার আছে, সেগুলো দেখে চুজ করবেন। আর ইকুয়ালি কিন্তু একটা কিছু ইন্ডেক্স ফান্ডও কিন্তু আপনার পোর্টফোলিওর মধ্যে রাখা উচিত।
আমি বলবো যে আপনার যে কোর পোর্টফোলিও সেখানে আপনি কিন্তু ভালো অ্যাক্টিভ এবং ভালো ইন্ডেক্স দুটো মিশিয়ে একটা পোর্টফোলিও বানান। আর যে আপনার স্যাটেলাইট পোর্টফোলিও সেখানে কিন্তু আপনি ভালো ইন্ডেক্স ফান্ড নিতে পারেন, বিভিন্ন ফ্যাক্টর আমরা বললাম তার থেকে। আর তার সঙ্গে সঙ্গে আপনি যদি চান ডাইরেক্ট যে সমস্ত অ্যাক্টিভ ফান্ড আছে, যে ফান্ডগুলো হয়তো ইন্ডেক্স ফান্ডে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই অথচ ভালো পোটেন্সিয়াল আছে ফর লং টাইমের জন্য, তো সেখানে আপনি রাখতে পারেন। আপনার পোর্টফোলিও তখনই ব্যালেন্স হবে যখন আপনি আপনার অ্যাক্টিভ ফান্ড সেই পোর্টফোলিওর মধ্যে থাকবে, আপনার ইন্ডেক্স ফান্ড সেই পোর্টফোলিওর মধ্যে থাকবে, সেই পোর্টফোলিওর মধ্যে ডেট ফান্ড থাকবে, সেই পোর্টফোলিওর মধ্যে ইন্টারন্যাশনাল ফান্ড থাকবে এবং সেই পোর্টফোলিওর মধ্যে গোল্ড বা সিলভার ইনভেস্টমেন্ট থাকবে। তবেই আপনার পোর্টফোলিওটি একটি ব্যালেন্স এবং স্ট্রং পোর্টফোলিও হবে। তাহলে আমরা প্রায় ভিডিও শেষে চলে এসেছি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কি কি জানলাম? ইন্ডেক্স ফান্ড হলো একটি প্যাসিভ ফান্ড যেটা মার্কেটের যে ইন্ডেক্স আছে তাকে হুবাহু অনুসরণ করে চলে। ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিও তুলনামূলকভাবে কম অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের তুলনায়। ইন্ডেক্স ফান্ডে ফান্ড ম্যানেজার নিজস্ব কোনো চয়েস থাকে না, এর ফলে নির্দিষ্ট স্টক রিলেটেড যে রিস্ক সেটা কিন্তু অনেকটাই কমে যায়। লং টাইমের জন্য কোর পোর্টফোলিও তৈরি করার জন্য কিন্তু ইন্ডেক্স ফান্ডের একটা ভালো অবদান আছে। সেক্টর, থিমেটিক বা স্মার্ট বিটা ফান্ডের মাধ্যমে আপনি কিন্তু একটি ভালো ইন্ডেক্স ফান্ডের পোর্টফোলিও তৈরি করতে পারেন, যেটা আপনি স্যাটেলাইট পোর্টফোলিওর আন্ডারে পড়ছে। একজন সাকসেসফুল ইনভেস্টমেন্ট হতে গেলে অতি অবশ্যই আপনাকে কিন্তু সেক্টর অ্যালোকেশন করতে হবে। একজন সাধারণ বিনিয়োগকারীর ক্ষেত্রে আপনার ইন্ডেক্স ফান্ড এবং ইটিএফ দুটোই কিন্তু প্যাসিভ ফান্ড, কিন্তু সেটা আপনার সুবিধা মতো বা প্রয়োজন মতো আপনি কিন্তু চুজ করে রাখতে পারেন। মনে রাখবেন, কোনো একটি ফান্ড কিন্তু সবার জন্য কিন্তু প্রযোজ্য নয়। অতএব ফান্ড চুজ করার আগে অবশ্যই কতগুলো বিষয় আপনাকে কিন্তু বিবেচনা করতে হবে। যেমন আপনার ফাইন্যান্সিয়াল গোল কি, আপনি কতটা রিস্ক নিতে পারবেন, আপনার ইনভেস্টমেন্ট টাইম কতদিন অর্থাৎ ইনভেস্টমেন্ট হরাইজন কি আছে, এবং বর্তমান পোর্টফোলিওর অ্যাসেট অ্যালোকেশন। প্রয়োজনে একজন অভিজ্ঞ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার অথবা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের সাহায্য নিন, যাতে আপনার গোল অনুযায়ী আপনার সঠিক পোর্টফোলিও তৈরি করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং ইন্ডেক্স ফান্ডের সম্বন্ধে অনেক অজানা বিষয়বস্তু আপনারা জানতে পেরেছেন। যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দিন। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এখন কি আপনার কোনো ইন্ডেক্স ফান্ড আছে, না আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্টের কথা ভাবছেন। আপনার মতবাদ আমি অবশ্যই দেখব এবং চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। আর যদি এখনো আপনি finsolution.com চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে ক্লিক করে দিন, কারণ এই চ্যানেলে আমি নিয়মিত মিউচুয়াল ফান্ড, এসআইপি, ট্যাক্স সেভিংস, পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড যে ভিডিও সেগুলি আপলোড করে থাকি। আজকের মতো আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিয়মিত ইনভেস্টমেন্ট করে এবং লং টাইমের জন্য একটি ভালো সম্পদ আপনি গড়ে তুলুন। ধন্যবাদ, নমস্কার।